হাতে চলেছে। দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এবং তার লৌহ কঠিন সংগঠনকে মানুষের উপরে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতায় এনেছিল। সেদিন তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার থেকে বড় কথা মানুষের সামনে ছিল যে রাজ্যে পরিবর্তনের প্রয়োজন আছে। একটা 34 বছরের জগদ্দল পাথরকে মানুষের বুকের উপর থেকে সরিয়ে দেবার প্রয়োজন আছে। ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পরও চতুর্থবারে নির্বাচনের আগে আমরা কয়েকদিনেই মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন শুনতে পেলাম, যার যে ধরনের সাংবাদিক সম্মেলন অতীতে কোনো রাজ্যে হয়েছে বলে কারো জানা নেই। যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সাংবাদিকদের মাধ্যমে তার নিজের নির্বাচনী কেন্দ্রে বার্তা দিচ্ছেন যে তিনি 365 দিন মানুষের সঙ্গে থাকেন, 365 দিন তিনি মানুষের কাজ করে থাকেন। নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস আগেই পালিয়ে গেছে এবং নিজের নির্বাচনী কেন্দ্রে মুখ্যমন্ত্রীর এই চমৎপদ বক্তৃতা বা যুক্তি একটা অন্য অবস্থা তৈরি করে দিয়েছে। আজকেও মুখ্যমন্ত্রী আমাদের সামনে কিছু রঙিন স্বপ্ন নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, কিন্তু সরকারি কর্মচারীরা যারা সরকারকে দুয়ারে নিয়ে যাবেন তাদের মহার্ঘ ভাতা তিনি এখনো দিতে পারেননি। দুয়ারে চিকিৎসা যাবে মানুষের কাছে। বিভিন্ন জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। জেলা হসপিটালের একমাত্র কাজ হচ্ছে কলকাতায় সরকারি হসপিটালগুলোতে পেশেন্ট পাঠিয়ে দেওয়া। একটা কেমোর কোটা সাইকেল করবার মতো পর্যাপ্ত মেডিসিন নেই রাজ্য সরকারের কাছে। বিভিন্ন জেলার আধিকারিকরা ঘোষণা করেছিলেন একটা শ্যাডো বাজেটের কথা। প্রচুর ভেন্ডার যারা ওষুধ দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত পয়সা পাননি। ফেয়ার প্রাইস মেডিসিন শপে যে ওষুধ পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। অফ দ্য রেকর্ড সরকারি চিকিৎসকরা বলে দিচ্ছেন যে এই ওষুধ ব্যবহার না করে অন্য ওষুধ আপনি নেবেন। দক্ষিণ ভারতের বিভিন্ন ট্রেনে আজকে সেখানে কোনো টিকিট নেই, কারণ মানুষ আজকে দক্ষিণ ভারতের দিকে ছুটে চলেছে, দিল্লির দিকে ছুটে চলেছেন। এখন অবশ্য কল্যাণীতেও মানে ক্যাপাসিটির বাইরে কল্যাণীতে মানুষের ভিড় হচ্ছে, কারণ সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে এই মুহূর্তে মানুষের কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী বলছেন কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ। 8,000-এর বেশি স্কুল তো বন্ধ। বহু জায়গায় ছাত্র আছে, স্কুল খোলা আছে, ছাত্র আছে, শিক্ষক নেই, শিক্ষক থাকলে ছাত্র নেই। 8,000-এর মতো স্কুলকে বন্ধ করে দেওয়ার পরে এই সরকার দাবি করছে স্কুলের আধুনিকীকরণ করবে। 10,000 না কতটা সংখ্যা বলেছে। আমরা প্রথম দিন থেকে বলছি যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে সরকারের দায়িত্ব হচ্ছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। আমাদের প্রথম বক্তব্য ছিল অনেকদিন আগেই এই টাকার পরিমাণ বাড়ান। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের আয় 3 গুণ হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীর 5,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণার পরেও আজকে ট্রেন বোঝাই করে লোক পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য বাইরে চলে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা তো তিনি আগেই বাড়িয়েছে। আমরা বলছি যে রাজ্য লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী এভাবে কোনো বাস করতে পারে না।
লক্ষ্মীকে নিয়ে আসতে গেলে শান্তির প্রয়োজন। সমৃদ্ধি তখনই আসবে যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, যদি সরকারের কোনো নির্দিষ্ট জমি নীতি থাকে, যদি সেখানে একটা আরবান ইনফ্রাস্ট্রাকচার থাকে। আমাদের ভৌগোলিক অবস্থা আমাদের অনেক কিছু সহায়ক। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র তট আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। আমাদের বিহার, উত্তরপ্রদেশের বিহার এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য আছে যারা মিনসলি মিনারেল রিচড। আমরা পূর্ব ভারতের গেটওয়ে। আমরা একদিন ভারতবর্ষের মধ্যে শিল্পতে 1 নম্বরে ছিলাম, আজকে আমরা পিছিয়ে পড়েছি। আজকে একটার পর একটা শিল্প এখান থেকে বাইরে চলে গেছে। 6800 বেশি কোম্পানি এখান থেকে দরজায় তালা লাগিয়েছে। মুখ্যমন্ত্রীকে ধর্ণা মঞ্চে আমরা আদিবাসী আমাদের বোনদের সঙ্গে পায়ে পায়ে নৃত্য করতে দেখছি, কিন্তু কোনোদিন দেখতে পাইনি মুখ্যমন্ত্রী গিয়ে কোনো বড় কারখানার কেটে নারকোল ফাটিয়ে তার দরজা খুলেছে। এই দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখে। পশ্চিমবঙ্গে বেকার ভাতা 1500 টাকা। তার মানে একটা ছেলে অনার্স গ্রাজুয়েট হবে, যদি মাস্টার ডিগ্রি নাও করে বা মাস্টার ডিগ্রি করার পরে তার ভবিষ্যৎ কি? দিনে 50 টাকা। দিনে 50 টাকা দিলে সমস্ত যুবকের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। 50 টাকা কি খেতে পারবে? 10 টাকার নিচে তো কোনো দোকানে চাই নেই। পাড়ার ছোট ছোট চায়ের দোকানও 10 টাকার নিচে চা পাওয়া যায়। 50 টাকা প্রতিদিন। এটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ। দুয়ারে চিকিৎসা। মুখ্যমন্ত্রী 2021 সালে দুর্ঘটনার পর নিজের সুপার স্পেশালিটি হসপিটালের উপর আস্থা রাখতে না পেরে পিজিতে চলে এলেন। যে সরকার হসপিটালে চিকিৎসা দিতে পারছে না, যে সরকারি হসপিটালে গিয়ে রহস্যজনকভাবে লিফট এর থেকে মানুষ পড়ে আজকে আরজি করে মারা গেল, কে এই কোম্পানি? কোথাকার কোম্পানি? কিভাবে বরাত পেয়েছে? আমরা কাগজপত্র দেখলাম তো, টেন্ডারে পার্টিসিপেট করেছে। নামটা খুব সুন্দর, টেকনোফেথ। মানে একদম টেকনোলজি দিয়ে বিশ্বাস অর্জন করবে। এবং তারা সেখানে লিখছে যে আমাদের 24 ঘন্টা 3টে শিফটে সেখানে আমাদের লোকজন মজুদ থাকবে। কিন্তু যে সময় ইনি মারা গেছেন, এই ভদ্রলোক, আজকে মর্মান্তিক দুর্ঘটনা, কালকে জন্মদিন গেছে, আজকে তার এই মৃত্যু। সেখানে সেদিন লিফটের মধ্যে কেউ উপস্থিত ছিলেন। যে সরকার হসপিটালে একটা লিফট চালাতে পারে না, সেই সরকার মানুষের কেরিয়ারটাকে লিফট করে 50 টাকা প্রতিদিন দিয়ে তুলে দেবে উপরে। এ কথা কি পশ্চিমবঙ্গের যুবকরা কেন কোনো সুস্থ স্বাভাবিক স্কুল পাঠ্য বালক বিশ্বাস করবে? ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন পশ্চিমবঙ্গে হবে। কিভাবে হবে? মুখ্যমন্ত্রী যে ওই কি এটা করেন না, সামিট প্রতি বছর, বিদেশেও যায়, তো তার পাশে যারা দাঁড়িয়ে থাকে তারাই তো গভীর রাতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের পুঁজিটাকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বেঙ্গল, আমাদের বাঙালিরা আমাদের দোষগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা উড়িষ্যা উৎকলবাসী সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মজার মজার গল্প এসব উপস্থাপিত করে থাকি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন, 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এখান থেকে নিয়ে চলে গেল। ভারতবর্ষ একটা দেশ, সেখানে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে বিনিয়োগ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কোনদিন দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটে গিয়ে, ইন্দোরে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে এই রাজ্যে বিনিয়োগকারীদের টেনে আনবার জন্য কোনো ব্যবস্থা করেছেন? তিনি একবার আদানির কাছে গিয়েছিলেন, আম্বানিদের কাছে গিয়েছিলেন, আম্বানিরা এসেছিল। পরে আমরা শুনলাম আম্বানি বিরাট বিনিয়োগ করবে। বিনিয়োগ বিষয়টা কি? যে তারা মাটির তলা দিয়ে ওই ফাইবার মানে কেবল পাতবে। তো সেটা তো তার ব্যবসার মধ্যেই আছে, এটা তো করারই ছিল। সারা দেশের নেটওয়ার্ক চালাবে, তার তো কানেক্টিভিটির প্রয়োজন আছে, এটা তাদের কম্পালশন।
বিভিন্ন পিএসইউ এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন যে ইনভেস্টমেন্ট থাকে সেটাই এই রাজ্যের একমাত্র বিনিয়োগ। এই রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এখানে জুডিশিয়ারিকে যে অবস্থায় ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল, এবং সার্বিকভাবে তৃণমূলের এক্সটর্শন এ রাজ্যে বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এই নিয়ে কথা বলার। মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছিলেন ওই বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা ফালতু স্কিম। বেটি বাঁচাও বেটি পড়াও এটা সম্পূর্ণভাবেই মানুষকে সচেতন করা, কন্যা ভ্রূণ হত্যা করার বিরুদ্ধে একটা প্রচার এবং পরিকল্পনা। আজকে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং তার প্রতিফলন, তার সাফল্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। আজকে কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একদম প্রথম জায়গায় স্থান অধিকার করেছে, এগিয়ে বাংলা, স্বাভাবিক থাকবেই। এবং তারপরেও আমাদের মেয়েদের ড্রপ আউটের ক্ষেত্রেও এগিয়ে বাংলা, তারাও কিন্তু ভারতের শীর্ষস্থানে আছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে একটু সময় দিন, আমি জল দেব। 2024 সালেই তো প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা তার দরকার ছিল। তো এখানে তো আমার একটি প্রশ্নের উত্তরে ভারত সরকার যেটা জানাচ্ছে যে অ্যাজ অন ডেট 11 তারিখে বলছেন যে গোয়া, আন্দামান নিকোবর আইল্যান্ড, দিল্লি, হরিয়ানা, তেলেঙ্গানা, পুডুচেরি, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এখানে 100% এই প্রজেক্ট বাস্তবায়িত হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা 24 সালের মধ্যেই প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা ছিল, সেটা এখানে 27 সালে শেষ হবে। আমরা দলের পক্ষ থেকে শুধু এটুকুনি বলতে চাই যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করেছেন, আর তাকে আমরা বিশ্রাম দেব। এই আর কষ্ট তিনি নেবেন না, আর পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। 2026 সাল পেরোনোর সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে এই কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে দিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। রাজ্য সরকার, আমি অনুরোধ করব সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে যে আরজি করের এই মর্মান্তিক ঘটনার বিষয়টা আপনি একটি ভেবে দেখবেন। 30,000 কোটি টাকা উনি কৃষি বাজেটে খরচা করবার কথা ঘোষণা করেছেন। আলু চাষি, পেঁয়াজ চাষিরা এই মুহূর্তে কি অবস্থায় আছেন? আলুর বাজার মূল্য কত? মাঠে আলু পড়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত আলু নীতির কারণে আজকে উড়িষ্যা, যারা কনজিউম করতো আমার আলুর বিরাট একটা অংশ, তারা আজকে আলু চাষ শুরু করে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আজকে চূড়ান্ত অচলাবস্থার মধ্যে এই চাষিরা পৌঁছেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর এ ধরনের কোনো বক্তব্যকে গ্রহণ করছেন না। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আমাদের রাজ্যের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয়বার এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। চতুর্থবার নির্বাচনের প্রাক্কালে তিনি মানুষের সামনে যে বিষয়গুলো তুলে এনেছেন, এর আগে পাঁচালী নাকি একটা হয়েছিল, তারপরে শোনা গেল আবার একটা পরিকল্পনা, 10 দফা পরিকল্পনা। এই পরিকল্পনাগুলি আসলে কিছুই নয়, এগুলো শুধুই কল্পনা, এবং এটা কল্পনার স্তরেই থেকে যাবে। তবে এটা ঠিকই, মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, মুখ্যমন্ত্রী আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে যে প্রতিশ্রুতিগুলো দেখছেন, এই সমস্ত প্রতিশ্রুতি, তার কথা আমরা স্মরণে রেখে মুখ্যমন্ত্রীর মর্যাদা রক্ষা করতে এইগুলো 2026 এর শেষ থেকে 2027 মে মাসের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করে দেব। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে আপনি বলছেন যে মোদী সরকার ক্ষমতায় আসবে না, তারা ভ্রান্ত স্বপ্ন দেখছেন,
এই ভোটের পরেই ডিলিমিটেশন করার ওরা চেষ্টা করবে, বিভিন্ন কিছু করার ওরা চেষ্টা করবে, এবং এবার দেখছি মানুষের রেশন কিভাবে পাবে সেই নিয়ে ওদের অনেক রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সৌগত রায়কে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সৌগত রায় চিঠি লিখবার পরই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিলেন যে রেশনটা পাচ্ছেন, ওই রেশনটা দিদি নয় মোদি দিচ্ছেন। একটা সরকার 120টা দেশের পাশে দাঁড়ানোর পরেও, 120 কোটি মানুষকে বিনা পয়সায় 2বার ভ্যাকসিন দেওয়ার পরেও, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন এবং দিয়ে চলেছেন। সুতরাং মানুষ এগুলো জানে। মানুষকে মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো জায়গা কেন্দ্রীয় নেই। সরকার অত্যন্ত জেলাস, আপনারা প্রচন্ড হিংসুটে এবং বাইরে থেকে প্রচুর লোকজন আপনারা ঢোকাচ্ছেন, মাফিয়াদের ঢোকাচ্ছেন, এই জন্য আইএস আইপিএস দের আপনারা হিংসায় এত হিংসুটে আপনারা বদলি করিয়ে দিচ্ছেন। একটু যোগ করবো, সীমান্ত থেকে টাকা এবং মাফিয়া ঢোকাচ্ছেন, সরাসরি বলছেন। ধরতে পারছেন না? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা আমরা এত কিছু ঢুকিয়ে দিলে বলে ধরতে পারছেন না। তারপরে ধরতে, তাহলে আমাদের ক্ষমতা বেশি, সেই জন্য তৃণমূলে ছেড়ে দেওয়া দরকার এখন, আর লড়াই টড়াই না করে। মুখ্যমন্ত্রীর মতো একজন দুর্দণ্ডপ্রতা মহিলা এবং তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার আমলেই যদি আমরা এভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিতে পারি, তাহলে আরো 7-10 দিন পরে কি হতে পারে বুঝতে পারছেন? এখন থেকেই যদি এই অবস্থা হয়, মানুষ এগুলো আর নিচ্ছে না, এগুলো নেবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস নামে যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। সারা ভারতবর্ষের মানুষ আজকে বিশ্বাস করছেন, সারা ভারতবর্ষের মানুষের একটাই আজকে স্লোগান, 4 মে দিদি গেই। এটাই এই মুহূর্তে ভারতবর্ষের কথা। এবং শুধু এখানে নয়, সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ভারতের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত আছেন, তারা প্রত্যেকে চাইছেন যে এই মুহূর্তে সরকারটা চলে যাবে। কিন্তু এই যে পরিমাণ আইএস আইপিএস বদলি হচ্ছে সেটা নিয়েও তো প্রশ্ন তুলেছেন তিনি, যে এত পরিমাণ আইএস আইপিএস আপনারা ইলেকশনের আগে ইলেকশন কমিশন বদলি করছে, তার পেছনেও বিজেপির একটা ব্লুপ্রিন্ট কাজ করছে। আপনাকে যখন মেরে আপনার হাতটা ভেঙে দেওয়া হয়েছিল, আপনার ক্যামেরা পার্সনের যখন ক্যামেরাটা ভেঙে দেওয়া হয়েছিল, এখানে যারা আছেন, এমন কোন হাউস আছে এখানে যারা আপনারা আজকে সাংবাদিক সম্মেলনে এসেছেন যে যারা মার খাননি? আপনাদের সাংবাদিকদের রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙার পরেও, তাকে মারার পরেও, ক্যাসেট ছিনিয়ে নেবার পরেও কোন থানায় আপনাদের এফআইআর গ্রহণ করেছিল এবং কাকে গ্রেপ্তার করা হয়েছিল? একটা উদাহরণ আপনারা আগে সাংবাদিকের মহল থেকে আমাকে বলবেন, তারপরে আমি এর প্রতিক্রিয়া দেব। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভয়মুক্ত, রক্তপাতহীন একটা নির্বাচন পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়ার। তার জন্য যেখানে সম্পূর্ণ প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, সেখানে তারা কি করছেন সেটাই সবচেয়ে বড়। মানুষ, সাধারণ মানুষের কাছে যান, তারা তো বলছেন সরকারটা আছে কেন, কি করে সরকারটাকে রেখে দেওয়া হয়েছে। আমরা মানুষকে বোঝাতে পারছি না যে আমরা কংগ্রেসই নই। আমাদের ডিএনএটা কংগ্রেসের ডিএনএ নয়, যে নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। 356 ধারার কথা বললেন, উনি বলছেন ঘোষিত প্রেসিডেন্ট রুল জারি করে দিয়েছে বিজেপি এবং এইভাবে নরেন্দ্র মোদীকে ভোট করাতে হচ্ছে, এটা বাংলার মানুষের নৈতিক জয়। কি বলছে ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে বিজেপি এ রাজ্যে। অঘোষিত? ঘোষিত কি বলছেন? অঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে বিজেপি এবং এইভাবে নরেন্দ্র মোদীকে এ রাজ্যে ভোট করাতে হচ্ছে, এটা বাংলার মানুষের। না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, সাংবাদিকদের আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন, এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। উত্তর
উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে নেওয়ার জন্য বড় ব্লু প্রিন্ট আছে, এতে বিহারের অনেকটা জায়গা না, আছে। এ তো ব্যাপার হচ্ছে এগুলো নিচ্ছে না মানুষ ভাই, যেগুলো নিচ্ছে না সেগুলো তোমরা নিও না। এগুলো নিচ্ছে না মানুষ, এটা নেয় না, এটা শ্যামাপ্রসাদের বাংলা। এর সঙ্গে বিজেপির আবেগ জড়িয়ে আছে। উনি তো উত্তরকন্যা দিয়েছিলেন, একবার গিয়ে বলুন না কত টাকা খরচা করেছে। আর উত্তরবঙ্গে যাদের মন্ত্রী করেছেন একদিন দাঁড়িয়ে বিধানসভায় তারা বলেছেন যে টাকা বাংলার মানুষের জন্য আপনারা দিচ্ছেন সে টাকা পর্যাপ্ত নয়। একবারও তো দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কেউ বলেছেন? যখন বাজেটটা পড়া হয় তখন একবার নিয়ম মাত্র দাঁড়িয়ে একটু বেঁচে দিলে এই তো উন্নয়ন মন্ত্রী। এ তো দেখতে দেখতে আমরা ক্লান্ত। কিন্তু কেউ কেউ যখন মিনমিন করে আপনি বলছেন যে কথা বলছেন, শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম, ভবানীপুর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তিনি থানায় যাচ্ছেন, পুলিশকে রীতিমতো ধমকানি বলুন বা একটু কড়া কণ্ঠে তিনি কথা বলছেন। এটা কি আপনাদের যে ভাষায় যে বোঝে তাকে সে সেই ভাষায় কথা বলছে। বিরোধী দলনেতা হবার আগে তিনি যখন নির্বাচনে তিনি যে জয়ী হয়েছেন তার সার্টিফিকেটে নিতে যাচ্ছিলেন তখন তার গাড়ির ওপরে পাথর মারা দিয়ে শুরু হয়েছে। আর উত্তরবঙ্গে তিনি যখন গিয়েছিলেন তখন তার গাড়ি সমেত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছে একটা মিটিং করার জন্য। তো যে রাজ্যে বিরোধী দলনেতার এই পরিস্থিতি, তার কি হবে? তো এখন তো হবে। এবার শুভেন্দু অধিকারী বলছেন, এবার বিজেপির অন্যান্য যারা কর্মী অন্য দলের তারাও ধমকে কথা বলবে। প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এবার চুন চুনকে হিসাব লিয়া জায়গা। কিভাবে আপনারা চুন চুনকে হিসাব নেবেন? সেটা আমরা এখন বলবো কেন? বিজেপি কর্মীদের যারা খুন করেছেন, যারা এই খুনের সহযোগিতা করেছে, যারা তদন্তে প্রমাণ লোপ করেছে, যারা সাক্ষীদের হস্টাইল করেছে, যে পুলিশ অফিসাররা বাড়ি গিয়ে অভিযোগকারীদের এফআইআর উইথড্র করে নেওয়ার কথা বলেছে, তাদের বিরুদ্ধে নতুন সরকার মে মাসে গঠিত হবার পর ব্যবস্থা নেবে। কারণ প্রত্যেকেরই নাম আছে, সে পুলিশ অফিসারই হোক বা অন্য কোনো স্থানীয়, সে কথাই বলেছে। আর এটা তো হয়ে থাকে। সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, তাকে মডিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি মানে সবকা সাথ সবকা বিনাশ। বিকাশ হয়নি, বিনাশ করতে এসেছে। বিকাশ হয়নি, বিনাশ করতে এসেছে বিজেপি। একদম ঠিক বলেছেন। এই কথাটাই উনি দিল্লিতে বোঝাতে গিয়েছিলেন ওনার ভাইয়ের জন্য। ওখানে ভাইকে দিল্লিবাসী বিদায় দিয়ে দিয়েছে, এবার দিদি ভাইকে দিয়ে দেবে। চক্রান্ত করছে, চক্রান্তের সব 20 লক্ষ টাকা দাবি করছে টিকিটের জন্য। এটা তৃণমূল বিধায়ক বলছেন। এসব ব্যাপারে কারোর পারিবারিক ব্যাপারে আমরা নেই। আইম্যাক, আইপ্যাক এসব নামই শুনিনি। এসব ব্যাপারে আমরা নেই। আমরা রাজনীতি করি, আমাদের দলের নাম ভারতীয় জনতা পার্টি। এখানে আরেকটি দল তৈরি হয়েছিল, তার নাম তৃণমূল কংগ্রেস। আমরা তাদের ছিল। তার কে এজেন্সি, তার কে পরিবারের লোক জানে, আর পারিবারিক ব্যাপারে আমরা নেই। কমিশনকে নিয়ে চক্রান্ত করছেন আপনারা। চক্রান্ত নতুন আবার কি ভাই? নতুন সীমা লঙ্ঘন করে ফেলেছেন, বাংলা দখল করা যাবে না। শেষ সীমা যখন আমরা লঙ্ঘন করে ফেলেছি, তাহলে ওনাকেও একটা কিছু লঙ্ঘন করতে হবে। শেষ সীমা লঙ্ঘন করেছিল বলেই রামচন্দ্র এখান থেকে গিয়েছিলেন প্রায় আমাদের কোথায় লঙ্কায়। উনিও এরকম লাফিয়ে কোনো জায়গায় চলে যেত। উনি তো গিয়েছিলেন কালো কোট পরে সুপ্রিম কোর্টে। যখন আমরা সব লঙ্ঘন করে দিয়েছি, এবার তৃণমূল একটা কিছু সব লঙ্ঘন করে দেখা, সেটাও মানুষ আনন্দ পাবে দেখে। আমরা চাই একটা রক্তপাতহীন নির্বাচন। আমরা চাই না তৃণমূলের কোনো কর্মী তৃণমূলের হাতে খুলুক। পরিবারের অন্য পরিবারের কথা বলবেন না, আপনাদের পরিবারেও তো আজকে একটু মান অভিমান বা বিক্ষোভ এই ধরনের ঘটনা দেখা গেল। তো বিভিন্ন রকম ঘটনা, বয়কটের স্লোগান, সবই তো আপনি নিজেও দেখলেন। বিচ্যুতি দু একটা থাকবেই, আবার অভিমানও থাকবে, আবেগও থাকবে। আর এটাই প্রমাণ করে দিচ্ছে একটা দল যখন সমাজের সমস্ত মানে
বর্গকে নিয়ে নির্বাচন লড়তে চাইছে, যেখানে চিকিৎসক থেকে শুরু করে গৃহ পরিচারিকা পর্যন্ত আছেন, তাদের নির্বাচনে প্রার্থী করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ একটু অতিরিক্ত আবেগতাড়িত হয়ে যাচ্ছেন, আবার কিছু কিছু মানুষকে কেউ কেউ পাঠিয়ে দিচ্ছেন। এগুলো ভয়, এগুলো হওয়া কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত হচ্ছে। তার জন্য আমাদের কিছু দুর্বলতা আছে যা আমাদের এখানে দেখাতে পারছে কেন, এটা তো হওয়া উচিত নয়, সেটা পার্টি দেখছে। তবে এগুলো উৎসাহ তো এখন সবাই জানে বিজেপি আসবে, চারিদিক থেকে নতুন নতুন মানুষ যোগ দিচ্ছে। প্রতিবাদ আজকে দেখা গেল, 3 ধরনের প্রতিবাদ আজকে দেখা গেল। শান্তিপূর্ণভাবে প্রথমে এক দল এসে আপনার সঙ্গে আলোচনা করলো, তারা জানালেন তাদের প্রার্থী পছন্দ হয়নি। এরপর স্লোগান শাউটিং করে বয়কট স্লোগান দিয়ে কিছু লোক কার্যত রেলে করে ঢুকে পড়লো এবং কিছু লোক হুমকি দিয়ে গেল এই নির্বাচনে বিজেপিকে আমরা হারাবো। এই 3টে ধরনকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, আপনি তৃতীয় যে পয়েন্টটা বলছেন তারা বিজেপি কর্মী কিনা আমার সন্দেহ আছে। কোন বিজেপি কর্মী বিজেপিকে হারাবো এ কথা বলবে না। যে কর্মী বিজেপিকে হারাবে বলছে তার সঙ্গে কোনো আলোচনা নেই, যে বিজেপির কর্মী নয়। আর এসব আমরা দেখেছি অনেক, একটু হয় আসলে, বাদ বাকি ঠিক আছে। অভয়াকাণ্ডের রেশ কাটেনি এখন, যে মর্মান্তিক ঘটনা। এটা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তো কম কাজ করছেন, আপনারা কোনো পরিশ্রমই করছেন না। আপনারা একটু, আপনাদের অনুরোধ করছি, এই যে টেন্ডার পেপার কাগজপত্র দিচ্ছি, আপনারা একটু অনুগ্রহ করে যান, এই যে আছে দেখুন, আপনারা একটু দেখুন কোম্পানিটা কাদের কোম্পানি, কিভাবে এই যে আছে সমস্ত, সব তো আমাদের কাছে। আপনারা এটা নিয়ে একটু দেখুন কোম্পানিটা কাদের এবং তাদের এগ্রিমেন্টে তারা কি লিখেছে, যে তারা 24 ঘন্টা 3টে শিফটে তাদের লোক কাজ করবে। কিন্তু ঘটনা যখন ঘটলো, দুর্ঘটনা যদি হতো, দুর্ঘটনাই। আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য এটাই যে সরকারি অফিস থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকেই তারাই আমাদের কাছে এসে জানাচ্ছেন, সরকারি কর্মচারীরা, যেটার মধ্যে ভেজাল আছে। সেই জন্য আমরা বলছি, নাহলে দুর্ঘটনা নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি বিজেপি করে না। আমরা এগুলোর বিরোধী। এই ধরনের একটা ভাবতে পারেন, এই ছেলে কালকে জন্মদিনের আনন্দ করেছে, আজকে লিফটে এভাবে মারা গেল, তাহলে কোনো মেনটেনেন্স নেই। হসপিটালে যেখানে লিফট চলছে না, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে তাদের এটা কি করে তাহলে চলতে পারে? এটা রোগী কল্যাণ সমিতি ভেঙে, রোগী কল্যাণ সমিতি তৃণমূলে, এই রোগী কল্যাণ সমিতি তো বাইরে থেকে পুরো প্রশাসনকে, মানে স্বাস্থ্য প্রশাসনকে, হসপিটালকে নিয়ন্ত্রণ করছে। মুখ্যমন্ত্রী ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে, প্রেসিডেন্ট রুল করে ইলেকশন করতে হচ্ছে তোমাদের। বাংলার মানুষকে এত ভয়, ইতিহাসের পুনরাবৃত্তি। মুখ্যমন্ত্রী শহীদ হতে চাইছেন, যার জন্য বারবার 356 ধারা জারি করার কথা বলছেন। কারণ আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক সংঘর্ষের অতীত আছে। তিনি রাজনীতির মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তিনি জানেন পরাজয় অবশ্যম্ভাবী। আর এইটা জেনেই মুখ্যমন্ত্রী চাইছেন যে যেভাবেই হোক আমি রাজ্যে একটা দাঙ্গা লাগুক। বারবার উনি দাঙ্গার ভয় দেখাচ্ছেন, একটা সম্প্রদায় এসে মেরে দেবে 1 মিনিটের মধ্যে, সেটা বলছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাজ্যে 356 ধারা জারি হয়ে যাক, তাতে তার একটা ফেস্টিভিং হবে, মসৃণ ভাবে তিনি অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দিল্লিতে বলতে পারবেন যে আমার সরকারটাকে ফেলে দিচ্ছে। বিজেপির প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে একাধিক মহারাজের নাম রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন, রাজনীতির সঙ্গে ধর্মের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধর্ম শব্দের মানে, ধর্মের শব্দের একটা নির্দিষ্ট ব্যাপকতা আছে, গভীরতা আছে। রাজনীতি যদি ধর্মহীন হয়ে পড়ে, সেখানে সমস্যা তৈরি হয়, যে সমস্যা এখানে তৈরি হয়েছে। আরে আমার পার্টির ভোটার তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে? আমার প্রার্থী তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে? নায়ক থাকবে না নায়িকা থাকবে?
বক্সার থাকবে না সুইমার থাকবে সেটা তো আমি ঠিক করব। আমার ফ্রিজে কি আছে, কি খাবো আমি, সেটা কি উনি ঠিক করে দেবেন? মুখ্যমন্ত্রী আজ বলছেন যে এই দেশে সংবিধান কিছুই নেই, আইনও নেই, সমস্তটাই বেলাইন করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বলছেন এই দেশে সংবিধান কিছুই নেই, আইনও কিছু নেই, এটাকে শুধুমাত্র বিজেপি সরকার বেলাইন করে দিয়েছে। মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য আর কি মনে হচ্ছে নিচ্ছে না, কারণ এই কথাগুলি উনি গিয়ে দিল্লিতে বলেছিলেন। দিল্লিতে শুধু ওনাকেই বেলাইন করে দিয়েছে। ওনার যে ভাই ছিল দিল্লিতে না, পুরো বেলাইন পাবেন না আপনি, ওনারও তাই হয়ে যাবে। शोभिता, दो सवाल है। एक तो आज ममता बनर्जी ने अपना पार्टी का मैनिफेस्टो रिलीज किया और वो करते हुए उन्होंने साफ तौर पे निशाना साधा है प्रधानमंत्री और गृह मंत्री पर। यह आरोप लगाया कि कहीं ना कहीं पश्चिम बंगाल की जो स्थिति इस समय बनाई जा रही है वो एक राष्ट्रपति शासन यानी प्रेसिडेंट रूल बकायदा लगा दिया गया है, सरकार को फंक्शन नहीं करने दिया जा रहा है। इस पे क्या? अगर भारतीय जनता पार्टी राष्ट्रपति शासन लगाकर चुनाव में जाता तो बहुत पहले ही हो जाता। हमारा जो बीजेपी का कार्यकर्ता है ना, उसको जवाबदारी करना पड़ता है हर गली में, हर मोहल्ला में। वो आप किसी चाय की दुकान से किसी जगह की नुक्कड़ और नुक्कड़ से लेकर किसी यूनिवर्सिटी कैंपस, हम लोगों के पास लोग यही सवाल करते हैं कि क्यों नहीं अभी तक 356 इम्पोज कर दिया गया। महामहिम राष्ट्रपति का साथ तृणमूल कांग्रेस का जो व्यवहार है उसका बारे में जैसा टिप्पणी तृणमूल कांग्रेस किया है, उसका बाद ये सरकार कैसा है, तो ऐसे वो बोलते जाएगी। लोग ममता बनर्जी को पहचान लिया। अब एक ही बात, 4 मई दीदी गई। एक और सवाल है आपसे, आखिरी सवाल कि आज हमने बीजेपी के हेडक्वार्टर में देखा कि कई समर्थक आपके कार्यकर्ता हैं, उनका एक दो देखिए ये एबरेशन है, एक दो जगह में ये हुआ है, कुछ कार्यकर्ता है उसका जो व्यथा है उन्होंने हमारा सामने रखा, अब चले भी गया शांति से। कुछ रोगन शाउटिंग भी है जो भाजपा जैसा पार्टी पे होना नहीं चाहिए था, लेकिन हुआ। ये हम लोग को सोचना पड़ेगा क्यों हुआ, वो हम लोग इंट्रोस्पेक्ट करेंगे उसका। लेकिन उसका साथ साथ ये भी है, पार्टी सत्ता में आ रहे हैं, तृणमूल जा रहे हैं, उन लोगों को ऐसा लगा कि इस कैंडिडेट की जगह ये होते और दमदार होता, तो इससे हो जाते हैं। बच्चे रखा है थोड़ा भावना में कीर्ति आजाद ने बयान दिया है कि ममता बनर्जी के ही नेतृत्व में अगला लोकसभा का चुनाव लड़ा जाएगा, मतलब प्रधानमंत्री के रूप में उनको अगले प्रधानमंत्री के रूप में पेश किया है कीर्ति आजाद ने ममता बनर्जी। कीर्ति आजाद, उसके बारे में कल्याण बनर्जी क्या बोला? कल्याण जी से उससे सुन लीजिए आप लोग, वो तो पहले हमारा पार्टी में था। ये कीर्ति आजाद पश्चिम बंगाल तो आधा टूर किया मेरे साथ, तृणमूल के ये गुंडागर्दी आतंक के खिलाफ कितना बयान दिया। You go to your newspaper mog and search it out. What he had said in different times about Trinamool Congress, about the Trinamool Congress state control atrocities. It is very much in the public domain. तो वो अभी क्या बोलेगा? जो होना था हो गया। ममता बनर्जी 18,000 रुपए सर दे रही है बेरोजगार युवाओं को, 18,000 रुपए देने का ऐलान ममता बनर्जी ने किया है। सालाना 18,000 रुपए बेरोजगार युवाओं को देने का ऐलान किया है। ये कितना चैलेंजिंग होगा बीजेपी के लिए? बहुत बड़ा चैलेंज, बहुत बड़ा। एक फिजिक्स ऑनर्स या स्टूडेंट, एक हमारे घर के बच्ची बोटनी में ऑनर्स लेकर निकाला है, आने का साथ साथ ही पर डे उसको 50 रुपया करके मिलेगा, पर डे 50 रुपया, पूरा शिक्षा की कीमत। कोई नौकरी नहीं, आपको उसका माँ को मिलेगा लक्ष्मी भंडार 1,500 रुपया, जो हम लोग 3,000 करने वाला है। हम लोग लक्ष्मी के ऊपर भरोसा नहीं कर रहे, लक्ष्मी लोग अब बोल दिया कि हमारा कुछ करने का नहीं है, हम लोग को छुड़ा दिया राज्य, इसलिए उसको माँ का पास हम लोग गया, हम बोला माँ बेटी एक साथ मिलकर अन्नपूर्णा और लक्ष्मी मिलकर हम लोग 3,000 रुपया दे देंगे। ये तो करेंगे, लेकिन ये तो कोई स्थायी समाधान नहीं है। हमारा जो शिक्षित बच्चे हैं वो लोग क्या करेंगे? 50 रुपये से चल जाएगा, आप सोचिए। दादा, तपन चट्टोपाध्याय तृणमूल कांग्रेस के विधायक, उनका आरोप है कि वो 20 लाख रुपए नहीं दे पाए आईपैक को, इसीलिए उनको टिकट नहीं मिला। हम लोग किसी का परिवार के बारे में कुछ नहीं पूछे, शमिता ये उसका पारिवारिक विषय है। देखिए 50 के ऊपर तृणमूल कांग्रेस का विधायक हमारा संपर्क में आ चुके हैं, वो लोग फोन भी किए थे कुछ न कुछ नेता को, बहुत सारे पार्षद है वो भी फोन किए थे, बहुत सारे अभी सिटिंग एमएलए जिसको टिकट मिल गया वो भी फोन किए। तो ये
सब लोग वो जानकारी में है, और इसका पूरा जानकारी हमारा मुख्यमंत्री के पास है, उसका पास है। तो वो लोग क्या बोल रहे हैं क्या नहीं बोल रहे, दूसरा का घरेलू मामला में हम लोग दखलदारी नहीं करना चाहते। हम लोग किसी का ड्राइंग रूम पर सीमित है, हम लोग किसी का रसोई पे घुसने पर स्थिति में नहीं है। तो क्या पका रहा है खाना वो लोग समझ सकते हैं। One last question is this, that Mamata Banerjee during release of manifesto, she said that BJP tried to moving West Bengal towards undeclared president rule. What's your reaction on this? I am incompetent to reply this question. You request Mamata Banerjee to go to Supreme Court or go to our president. They will take care of it. The custodian of the constitution, if they think there is a gross violation of our constitutional works, they are very much in their domain. We are not ready to make any comment. রাজ্যের একটা বাংলা শেষ একটা করে নিচ্ছি। রাজ্যের আইএএস আইপিএস দের বদলি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল, এবার তা গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান বিচারপতি জ্ঞানেশ কুমারকে পার্টি করে মামলা হবে। আগামী সোমবার শুনানি। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিশন কেন একের পর এক শাফলিং করছেন আইএএস আইপিএস দের প্রশ্ন তুলে মামলা ছিল, আগামী সোমবার শুনানি। আপনি একদম এখন থেকে নিশ্চিত থাকতে পারেন যে পরাজয় নিশ্চিত, কারণ কল্যাণ ব্যানার্জি উনি একজন মানে প্রখ্যাত আইনজীবী এবং ওনার মধ্যেই একটা বীর রসের আধিক্য আছে, মধ্যে মধ্যে উত্তেজিত হয়ে যান। ভালো মানুষ কল্যাণ ব্যানার্জি, ভালো লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার স্ট্রাইক রেট অত্যন্ত খারাপ। উনি এত ক্যাচ দেন, সুপ্রিম কোর্ট সরকারকে দেখুন মোটামুটি ফেলে দিয়েছে। উনি প্রথম কথা যে অত্যন্ত খারাপ, আর তারপরে ওনার উনি ধরে রাখতে পারছেন না। উনি 10 নম্বর পার করতে গেলেই একটা দুটো শুনানি কি ভিক্টরি টিক্টরি বলেন, তারপরে দেখা গেল দপাস এপাং ওপাং, বাস। বিজেপি ম্যানিফেস্টো কবে কিরকম? ঠিক সময় জানিয়ে দেবে, আমাদের সংকল্প। সংকল্পের জন্যই কি প্রতিজ্ঞা 10 প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রী